নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব যে বাংলাদেশে বয়কট ইন্ডিয়া প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে। এই ক্যাম্পেইন কিন্তু চলছে বাংলাদেশে, আর তার এফেক্ট আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া জুড়ে। যে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ ভারতীয় যে দ্রব্য তা বর্জন করে প্রতিবাদ করছে যে বয়কট ইন্ডিয়া, আর হচ্ছে ইন্ডিয়া আউট প্রোডাক্ট। তো আজকের ভিডিওতে দেখে নেব যে কেন এই আন্দোলন হচ্ছে, এই আন্দোলন কি সত্যি সম্ভব, বা বয়কট ইন্ডিয়া প্রোডাক্ট কি সত্যি সম্ভব, এতে বাংলাদেশের আগামী দিনে কি রাজনৈতিক আর অর্থনৈতিক প্রভাব পড়তে পারে, আর তার সাথে বাংলাদেশের সাথে ভারতের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তা দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ভারত বাংলাদেশ ভাই ভাই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্ব সম্পর্ক রক্ষা হোক। তো এই ভিডিও সম্পর্কে যদি কোনো আপনার মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে ইন্ডিয়া বয়কট প্রোটেস্ট ইন বাংলাদেশ কি হচ্ছে ব্যাপার, যেটা হলো ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে ইন্ডিয়া বয়কট মুভমেন্ট চলছে বা ইন্ডিয়া আউট মুভমেন্ট চলছে। বাংলাদেশের এক অংশের মানুষ, সবাই না, এক অংশের মানুষ ভারতীয় দ্রব্য বা পণ্য বর্জনের ডাক দিয়েছে। তো সেই হলো আজকের ভিডিও। তার আগে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে একটু দেখে নেব। যে বাংলাদেশ একটা সময় অখণ্ড ভারতের অংশ ছিল এবং প্রথম ইংরেজিরা যে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে হিন্দু মুসলিমে ভারতকে ভাগ করতে চেয়েছিল। তা জানতো যে হিন্দু মুসলিমে যদি ভারতকে ভাগ করে দেওয়া যায় তাহলে কিন্তু ভারত নিজেদের মধ্যে লড়াই করবে এবং আমরা তার বসে বসে মজা দেখব। আর সেই উদ্দেশ্যেই 1905 সালে বঙ্গভঙ্গ হয়, অর্থাৎ পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল। বাংলাকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল আরেকটি কারণে, যেহেতু বাংলার প্রদেশে হিন্দু মুসলিমের মধ্যে ব্যাপক ঐক্য আছে এবং তারা খুব শিক্ষিত, তারা আন্দোলন করতে পারে। এই আন্দোলন যদি আগামী দিনে চলতে থাকে তাহলে কিন্তু ইংরেজদের আর ভারতবর্ষে বেশি দিন থাকা যাবে না। সেই উদ্দেশ্যেই কিন্তু বঙ্গভঙ্গ করা হয়েছিল কার্জনের সময় 1905 সালে। আর তার বিরুদ্ধে ভারতবর্ষের বাংলা জুড়ে ব্যাপক বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। যে আন্দোলনের চাপে 1911 সালে এই বঙ্গভঙ্গ কিন্তু বাতিল করেছিল ইংরেজ সরকার। আর তখন দেখেছিল যে কলকাতাতে ইংরেজ সরকারের আর রাজধানী রাখা চলবে না, কারণ বাঙালিরা এমন শিক্ষিত, এমন তাদের হিন্দু মুসলিমের ঐক্য, তারা কিন্তু আমাদের বিরুদ্ধে আমাদের সর্বনাশ করবে। তাই ইংরেজরা কলকাতা থেকে তাদের রাজধানী নিয়ে চলে গেছিলো দিল্লিতে। এরপর দীর্ঘ আন্দোলন স্ট্রাগলের মধ্য দিয়ে ভারত স্বাধীন হয়েছে 1947 সালে। আর সেই সময় দেশ কিন্তু আবার ভাগ হয়ে যায়, দুটি দেশ তৈরি হয়, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান। ভারত তো একটাই দেশ, কিন্তু পাকিস্তানের দুটো খণ্ড হয়, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান যা বর্তমানে বা পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশ রূপে আমাদের সামনে বেরিয়ে আসে। এখন পাকিস্তানের দুটো খণ্ড, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান যা হলো মূল পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান যা বাংলাদেশ। কিন্তু ওই দূর থেকে, লাহোর থেকে, করাচি থেকে এই বাংলাদেশিদের উপর তারা শাসন করতো। কিন্তু বাংলাদেশের মানুষের প্রতি তারা অত্যাচার করতো। কী জন্য অত্যাচার করতো? রিলিজিয়নের নামে, যে বাংলাদেশিরা তাদের মুসলিম ধর্মকে নষ্ট করে দিচ্ছে। আর কি কালচারের নামে, যে বাংলার যে আলাদা সংস্কৃতি আছে, বাঙালি সংস্কৃতি যে সমস্ত সংস্কৃতি থেকে আলাদা, সেটা নাকি যে পাকিস্তানের সংস্কৃতিকে নষ্ট করছে। আর ভাষার নামে, কারণ বাংলাদেশের যে বাংলা ভাষা সে নাকি মুসলিম ধর্মের পরিপন্থী নয়, তারা জোর করে উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিল আমাদের বাংলাদেশি ভাই বোনেদের উপরে। আর তার ফলে কিন্তু বাংলাদেশে ব্যাপক ভাষা আন্দোলন হয়। আমরা জানি যে ভাষা শহীদ, যে কারণে আমরা মাতৃভাষা দিবস পালন করি 21শে ফেব্রুয়ারি, আমার ভাইয়ের রক্তে রাঙানো সেই ভাষা দিবস। আর এই ভাষা দিবসেই কিন্তু পাকিস্তান সরকার বাংলা ভাষার মর্যাদা দিতে বাধ্য হয়েছিল। আর এই ভাষা দিবসেই ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধের বীজ লুকিয়েছিল। এরপরে পাকিস্তানের যে আর্মিরা বা পাকিস্তানের যে সমস্ত অফিসাররা বাংলাদেশের উপরে ব্যাপক অত্যাচার করে, বাংলাদেশের মানুষকে খুন করে, এমনকি বাংলাদেশের মা বোনেদেরকে ব্যাপক তারা ধর্ষণ করে। আর তার ফলেই বাংলাদেশিরা পাকিস্তানের বিরুদ্ধে গর্জে ওঠে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। আর এই মুক্তিযুদ্ধের নেতা ছিলেন বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমান। যে মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক বলে আমরা তাকে স্যালুট করি। আর সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী এই বাংলাদেশ যুদ্ধে কিন্তু তিনি ইন্টারফেয়ার করেছিলেন এবং তিনি বাংলাদেশিদেরকে সাহায্য করেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বাংলাদেশিদেরকে এই যুদ্ধের সময় বিভিন্নভাবে সাহায্য করেছিল ভারতের
সরকার, যেমন আর্মিদেরকে ভারতীয় আর্মিরা পাকিস্তানের উপরে অ্যাটাক করেছিল এবং মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু ট্রেনিং দিয়েছিল, তার সাথে খাবার, মেডিসিন, আশ্রয় একাধিকভাবে সাহায্য করেছিল এই ইন্দিরা গান্ধী। আর তার ফলে কিন্তু 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা পায়, যা জয় বাংলা স্লোগান উঠেছিল। আর তার জন্যই কিন্তু ইন্দিরা গান্ধীকে বলা হয় এশিয়ার মুক্তিসূর্য। এরপরে প্রথম থেকেই বাংলাদেশে যখন জন্ম হয়, সেই থেকেই ভারত আর বাংলাদেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা একটা ভ্রাতৃত্বের সম্পর্ক চলে আসছে। আর তার ফলে কিন্তু এই ভারতের সাপোর্ট পেয়ে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে তাদের ডেভেলপমেন্ট হচ্ছিল। তখন থেকেই বিভিন্ন ফুড, খাবারে, এগ্রিকালচারে, এমনকি ইন্ডাস্ট্রিতে, ট্রান্সপোর্টে ব্যাপক সাহায্য করেছে ভারত বাংলাদেশকে। ভারতের সঙ্গে বাংলাদেশে এখন বিভিন্ন ট্রেন চলে, মৈত্রী ট্রেন চলে, মিতালি ট্রেন চলে, বন্ধন ট্রেন চলে। ভারত সরকার বিভিন্ন ট্রেন ইঞ্জিন বাংলাদেশকে দিচ্ছে, একাধিকভাবে সাহায্য করেছে এই বাংলাদেশকে ভারত। এমনকি শিক্ষা ও স্বাস্থ্যতেও কিন্তু সাহায্য করেছে ভারত বাংলাদেশকে। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ আছে ভারতবর্ষে চিকিৎসার জন্য, কলকাতায়, বোম্বেতে, ব্যাঙ্গালোরে, তার হচ্ছে ভেলোরে তারা চিকিৎসা করায় এবং তারা জীবন ফিরে পায় ভারতবর্ষে চিকিৎসা করতে এসে। প্রচুর বাংলাদেশি ভারতবর্ষে এসে শিক্ষা গ্রহণ করে ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজে। কিন্তু পট পরিবর্তন কবে ঘটে? 1975 সালে মুজিবুর রহমানকে খুন করা হয়, তার ফ্যামিলিকে খুন করে দেয়। কে করে? আততায়ীরা। তখন একমাত্র সদস্য যিনি জীবিত ছিলেন তিনি হলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তখন জার্মানিতে থাকতেন, তিনি বেঁচে গেছিলেন। তিনি তখন ভারতবর্ষে এসেছিলেন, দীর্ঘদিন তাকে ভারতে রেখেছিলেন আমাদের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। সেই থেকেই ভারতের সঙ্গে শেখ হাসিনা কিন্তু একটা খুব ভালো সম্পর্ক। আর সেই কারণে শেখ হাসিনাকে বলা হয় ভারত কি বেটিও বলা হয়। এরপরে 1976 সালে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল গড়ে ওঠে, যা হলো বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যা জিয়াউর রহমানের, যার বর্তমান যিনি নেত্রী তিনি হলেন খালেদা জিয়া। বুঝতে হবে এই বিএনপি কিন্তু মুসলিমপন্থী পার্টি এবং তারা ভারত সবসময় বিরোধী। তারা পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক রাখতে চায়, কারণ তারা ভুলে যায় যে একটা সময় পাকিস্তান তাদের উপরে কি অত্যাচারিত করেছিল বা অত্যাচার করেছিল। শুধুমাত্র পাকিস্তান মুসলিম কান্ট্রি বলে তারা পাকিস্তানের সঙ্গে তারা সম্পর্ক রাখতে চায় আর ভারতের সঙ্গে বিরোধিতা করতে চায়। এরপরে কি হয়েছে যে এই যে শেখ হাসিনা, তার আওয়ামী লীগ যে পার্টি, তার দীর্ঘদিন ধরে কিন্তু বাংলাদেশে ক্ষমতায় আছে। আর শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছে সেই থেকে কিন্তু বাংলাদেশে ব্যাপক উন্নতি চলছে। এখন বাংলাদেশ যে জিডিপিতে অনেক উন্নত, প্রায় ভারতের সমান। তার সাথে বাংলাদেশের জুট ইন্ডাস্ট্রি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি ব্যাপক উন্নত এবং টেক্সটাইলে বাংলাদেশ প্রথম সারিতে আছে পৃথিবীতে। শুধু তাই নয়, এগ্রিকালচারে ব্যাপক উন্নতি হয়েছে, ইন্ডাস্ট্রিতে ব্যাপক উন্নতি হয়েছে, বাণিজ্যে ব্যাপক উন্নতি হয়েছে, শিক্ষায় উন্নতি হয়েছে, স্বাস্থ্যেও কিন্তু আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আর বুঝতে হবে এই সেই থেকেই কিন্তু যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছে সেই থেকে কিন্তু ভারত আর বাংলাদেশ সম্পর্ক সুসম্পর্ক। ভারত বিভিন্ন সাহায্য করছে, ভারত বিভিন্নভাবে সাহায্য করছে বাংলাদেশকে। বাংলাদেশও কিন্তু ভারতের পাশে সবসময় দাঁড়িয়েছে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু দুই দেশের উন্নতিতে ব্যাপক কাজ করছে। কিন্তু বিএনপি মুসলিমপন্থী পার্টি, অন্যদিকে এই শেখ হাসিনা হচ্ছে সেকুলার মতাদর্শে বিশ্বাসী, অর্থাৎ বাংলাদেশের মাটিতে মৌলবাদীদের দ্বারা সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারিত হলে কিন্তু সবসময় পাশে দাঁড়ায় এই শেখ হাসিনা, অর্থাৎ সংখ্যালঘু হিন্দুদের সাপোর্ট পায় এই শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ। এখন এত কিছুর পরে বর্তমানে বাংলাদেশে শুরু হয়েছে যে ইন্ডিয়া বয়কট আন্দোলন বা ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট আন্দোলন, যদিও এটা কিন্তু বাংলাদেশের নির্বাচনের অনেক আগে থেকেই চলছে। এখন এই যে আন্দোলন চলছে, এই আন্দোলন কিন্তু মাঝে মাঝে ভারতবর্ষেও হয়। কি হয়? যে বয়কট চাইনা প্রোডাক্ট আন্দোলন। যদিও এই আন্দোলনের পেছনে বেশিরভাগটা হচ্ছে রাজনৈতিক একটা এজেন্ডা থাকে, কারণ এই আন্দোলন কোনোদিনই সফল হতে পারে না। যেহেতু চাইনা, যে সমস্ত চাইনার প্রোডাক্ট ভারতবর্ষে বিক্রি হয়, খুব কম দামে আমরা একাধিক সুবিধা পাই। আর আমাদের দেশে বেশিরভাগই মধ্যবিত্ত মানুষ, আমরা যদি কম দামে চাইনার প্রোডাক্ট ব্যবহার করতে পারি, যে প্রোডাক্টগুলো আমাদের খুব কাজের এবং তার গুণমান ভালো চলছে, তাহলে আমরা সেই কম দামে জিনিস ব্যবহার করব। আমরা কেন দেশীয় জিনিস, দামি যে দেশীয় জিনিস বিক্রি করব? তাই যদি এই বয়কট চাইনা আন্দোলন যদি করতে হয়, তাহলে ভারত সরকারকে নিজেকে উদ্যোগ নিতে হবে যে দামে চাইনা প্রোডাক্ট আমরা ভারতে পাচ্ছি সেই দামে আমাদের দেশীয় প্রোডাক্ট কিন্তু তৈরি করতে হবে, আর তার গুণমানও যেন সেম হয়। তবেই আমরা সেই দামে যদি পাই, একই মূল্যে যদি পাই, একই গুণমানে যদি প্রোডাক্ট পাই, তাহলে কেন আমরা চাইনা প্রোডাক্ট কিনতে যাব, দেশীয় প্রোডাক্ট কিনবো? কিন্তু
অযথা চায়না প্রোডাক্ট বয়কট, কিন্তু যখন দেশীয় প্রোডাক্ট কিনতে যাচ্ছি তার দাম বেশি হচ্ছে লাগছে, এটা কিন্তু কোনোদিনও সম্ভব নয়। ঠিক তেমনই বাংলাদেশে, ভারতবর্ষের প্রচুর প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি হয় যার গুণমান ভালো, যার দাম কম। এখন তার থেকে বেশি দামে বাংলাদেশে যে প্রোডাক্টগুলি আছে তাদের গুণমান কিন্তু অনেকটাই কম। তাহলে মানুষ কেন বাংলাদেশের প্রোডাক্ট কিনবে? তারা কম টাকা যদি ভালো প্রোডাক্ট পায় তাহলে বিদেশি প্রোডাক্ট কিনবে। কারণ মানুষ হচ্ছে গরিব মানুষ, মানুষ হচ্ছে মধ্যবিত্ত মানুষ, তাদের কাছে টাকা দিয়ে কেনাটাই কিন্তু মেন, কনজিউমিং পাওয়ারটাই কিন্তু মেন, দেশীয় বিদেশীয় তারা দেখবে না। এমন সেম আন্দোলন হয়েছিল বঙ্গভঙ্গের সময়, যখন স্বদেশী আন্দোলনে ইংল্যান্ডের কাপড়ের যে সমস্ত বিজনেস বা পণ্য ভারতবর্ষে ছিল সেই পণ্য কিন্তু বয়কট করছিল, পুড়িয়ে দিচ্ছিল আমাদের বিপ্লবীরা, স্বদেশী আন্দোলনকারীরা। তখন সেই বর্জনের বিরোধিতা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে এরকম করে হয় না, আমাদের দেশের যে কাপড়, যে তাঁতে বোনা কাপড়, তার দাম কিন্তু অনেক বেশি। অন্যদিকে ইংল্যান্ডের যে কলের তৈরি কাপড় তার দাম কম, গরিব মানুষগুলো কম টাকার কাপড়ই কিনবে। সে কেন দেশীয় কাপড় বলে বেশি টাকা দিয়ে দেশের কাপড় কিনতে যাবে? এখন যদি বিদেশি দ্রব্য বর্জন করতেই হয় তাহলে ভারতীয় যে সমস্ত কোম্পানিগুলি আছে তাদেরকে সেম কম দামে ওই ইংল্যান্ডের মতো কাপড় তৈরি করতে হবে, তবে আমাদের দেশের গরিব মানুষ সেই কাপড় কিনবে। তাই অযথা দেশীয় প্রোডাক্ট বলে বেশি দামে কোনো মানুষের উপর সেটাকে চাপিয়ে দেওয়া যায় না, কারণ মানুষ সবসময় কম টাকায় ভালো জিনিস পেতে চায়। এটাই কিন্তু প্রত্যেকটি দেশের মানুষের একটা কমন ধর্ম। এখন এই যে বয়কট ইন্ডিয়া আন্দোলন চলছে, তার কারণ কি? মেনলি এটা বলেছে, এটা পলিটিক্যাল একটা স্লোগান। মেনলি যে বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, এদের একটা গোপন আঁতাত আছে এই আন্দোলনের পেছনে। তারাই এক শ্রেণীর মানুষকে খেপিয়ে দিচ্ছে। কী কারণে খেপিয়ে দিচ্ছে? যেহেতু ভারত সরকারের সাথে হাসিনার খুব ভালো সম্পর্ক আছে, আর সেই কারণেই হাসিনা ভালো কাজ করছে, এরা সুযোগ পাচ্ছে না, তাই বিরোধী পার্টি হিসাবে মানুষদেরকে উস্কে দিচ্ছে এই দেশত্বের আবেগকে কাজে লাগিয়ে। আর কি বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি আরও একটা কি বলছে, যে রিসেন্টলি বাংলাদেশের যে নির্বাচন হলো, যে নির্বাচনে হাসিনার আওয়ামী লীগ জিতেছে, সেই নির্বাচনকে নাকি কন্ট্রোল করেছে ভারত সরকার, আর সেই কারণেই হাসিনা সরকার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিন্তু সেখানে হতে দেয়নি। কিন্তু ভারত কেন তোমাদের অভ্যন্তরীণ বিষয়ে অংশগ্রহণ করতে যাবে, ইন্টারফেয়ার করবে? ভারত কোনো দেশে কিন্তু কোনো যে বিষয়ের অভ্যন্তরীণ বিষয়ে তারা আজ পর্যন্ত ইন্টারফেয়ার করেনি, তাই এটা কিন্তু তাদের একটা ফালতু প্রচার। অন্যদিকে এক শ্রেণীর মানুষকে এরা বোঝাচ্ছে যে ইন্ডিয়া উইল অ্যাকোয়ার বাংলাদেশ, একটা সময় বাংলাদেশকে নাকি দখল করে নেবে ইন্ডিয়া। যেহেতু যেভাবে ইন্ডিয়া বাংলাদেশকে সাপোর্ট করছে, সাহায্য করছে, হয়তো এই বাংলাদেশ ইন্ডিয়ার কাছে একসময় গোলাম হয়ে যাবে। কিন্তু ভারতের সাক্ষী আছে, ইতিহাস সাক্ষী আছে, ভারত গান্ধীজির দেশ, ভারত বিবেকানন্দের দেশ। ভারত কিন্তু নিজের থেকে কোনো দেশে আক্রমণ করেনি এবং কোনো দেশের প্রদেশকে তাদের নিজেদের দেশের বলে তাকে ঘোষণা করেনি। যদি সেটাই করতো তাহলে কিন্তু ভারতের সেই ক্ষমতা ছিল যে পাকিস্তানের পাক অকুপাইড কাশ্মীরকে অনেক আগেই দখল করে নেওয়া। ভারত কিন্তু সেটা করছে না, ভারত কিন্তু এইতে বিশ্বাসী নয়। আর কি এক শ্রেণীর মানুষ বলছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট যে মনোপলি, অর্থাৎ বাংলাদেশে ভারতীয় প্রোডাক্টের যে একচেটিয়া ব্যবসা, এটা দেশীয় প্রোডাক্টের কিন্তু ক্ষতি করছে। এই কারণটা কিন্তু একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ, যদিও তার পরিপূরক সমমূল্যের বা সমগুণমূল্যের যে প্রোডাক্ট যতদিন না আসছে এটা কিন্তু চলতেই থাকবে। আর কি বাংলাদেশের সঙ্গে ভারতের একটা দীর্ঘদিনে কিন্তু একটা মনোমালিন্য আছে। কি মনোমালিন্য আছে? ফারাক্কা ব্যারেজ নিয়ে। মুর্শিদাবাদে ফারাক্কা ব্যারেজ হয়েছে, হুগলি নদীতে বেশি জল চলে আসছে, পদ্মাতে জল কমে গেছে। ঠিক সেরকমই তিস্তা ব্যারেজ নিয়েও বা তিস্তা জলচুক্তি নিয়েও ভারত বাংলাদেশের একটা মনোমালিন্য আছে, সেটাকে এখন তুলে ধরছে বিরোধীরা। আর কি বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যেহেতু মুসলিমপন্থী পার্টি, আর ভারতবর্ষে এখন ক্ষমতায় আছে মোদী সরকার, অর্থাৎ বিজেপি সরকার, যা হচ্ছে মুসলিম বিরোধী। সেই কারণে কিন্তু তারা এই ভারত সরকারকে বিরোধিতা করছে। আর এটা আমরা দেখেছি, যখন মোদী বাংলাদেশ গিয়েছিল তখন কিন্তু এই বিএনপি পার্টি কিন্তু মোদির বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল বা গো ব্যাক মোদি আন্দোলন করেছিল। এখন যদি বাংলাদেশ থেকে ভারতের প্রোডাক্ট সব চলে যায়, মুক্ত হয়ে যায়, বর্জিত হয়ে যায়, তাহলে বাংলাদেশের কি সমস্যা হবে? সমস্যা হচ্ছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট কোয়ালিটি, গুড কোয়ালিটি, ভারতীয় পণ্যগুলোর গুণমান ভালো এবং দাম কম। তাহলে যদি সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে তার কিন্তু দাম কিন্তু হঠাৎ করে বেড়ে যাবে। মানুষের কিন্তু দাম অনেক খরচ বেশি হবে, কারণ যোগান কম থাকলেই দাম হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে বাড়বে, অর্থাৎ দ্রব্যমূল্যের ব্যাপক বৃদ্ধি হবে। যতদিন না বাংলাদেশ সেই কম দামে সেই সমান মূল্যের প্রোডাক্ট তৈরি করতে পারছে বা সমান গুণের প্রোডাক্ট তৈরি করতে পারছে।
আর কি নো ইম্পোর্ট ফ্রম ইন্ডিয়া, যদি ভারত থেকে কোনো কিছু আমদানি না করা হয় তাহলে কিন্তু বাংলাদেশে কী হবে, ইনফ্লেশন বা দ্রব্যমূল্য বেড়ে যাবে, কারণ হঠাৎ করে যোগান কমে যাবে, যোগান কমলেই দাম বাড়বে। যেমন কিছুদিন আগে হঠাৎ করে ভারত বাংলাদেশের বর্ডার বন্ধ ছিল, তখন কিন্তু বাংলাদেশে ব্যাপক আলু পেঁয়াজের দাম বেড়ে গেছিলো, তারপর ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পরে আবার দাম কমেছে। আর কি এডুকেশন আর হেলথ, যদি ভারত বাংলাদেশে সম্পর্ক খারাপ হয়ে যায় তাহলে বাংলাদেশিদের কাছে সে স্বাস্থ্য আর শিক্ষায় ব্যাপক প্রভাব পড়বে, কারণ বাংলাদেশের হাজার হাজার মানুষ কলকাতা, ভেলোর, চেন্নাই, ব্যাঙ্গালোর, মুম্বাইতে চিকিৎসা করাতে আসে, এবং তাদের এটা কারণে আসে কারণ পার্শ্ববর্তী দেশ, এবং অনেক মানুষ তাদের জীবন বাঁচিয়ে ফিরে যায়। এখানে কিন্তু যদি দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়, দুই দেশের কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা তাদের ব্যাপক প্রভাব পড়বে। সেই সাথে এডুকেশন, প্রচুর ছেলেপুলে বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষের কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাদের কিন্তু একটা ব্যাপক প্রভাব পড়বে। আর কি পড়বে, এই যে ভারতের সাপোর্টে, যেহেতু ভারত একটা বড় দেশ, এই বড় দেশের সাপোর্টে বাংলাদেশ দ্রুত ডেভেলপড হচ্ছিল, এখন বাংলাদেশের যদি হাত সরিয়ে নেয় ইন্ডিয়া, তাহলে কিন্তু তাদের উন্নতি কিন্তু তাদের রেটটা কিন্তু কমে যাবে, উন্নতির হার কিন্তু কমে যাবে। যে দ্রুত উন্নতি হচ্ছিল সেই উন্নতিটা কিন্তু এখন আর হবে না। আর কি যদি দুই দেশের মধ্যে যদি খারাপ সম্পর্ক হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব পড়বে, কারণ ভারত বাংলাদেশ কাছাকাছি অবস্থিত, দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক, তাহলে কী হয়েছে, ভারতের সৌজন্যে বাংলাদেশ বিভিন্ন বড় বড় দেশের কিন্তু সাপোর্ট পেয়েছে, রাশিয়ার সাপোর্ট পেয়েছে, এরকম কিন্তু সাপোর্ট কিন্তু পাবে না। আর কী হবে, ভারত বাংলাদেশের যদি বাণিজ্য বাংলা বন্ধ হয়ে যায়, ভারতের জন্যও খারাপ, বাংলাদেশের জন্যও খারাপ, ভারতের প্রোডাক্ট বাংলাদেশে যাচ্ছে সেটা কিন্তু যাবে না, ব্যবসায় ক্ষতি হবে। অন্যদিকে বাংলাদেশের জিনিস তৈরি হচ্ছে না, বাংলাদেশে যে জিনিস তৈরি হচ্ছে না তা ভারত থেকে যাচ্ছে, দুই দেশের সমতা বজায় হচ্ছে, এটাই নিয়ম। কারণ যে আমার যেটা আছে সেটা আমি অন্য দেশকে দেবো, আমার যেটা নেই সেটা আমি অন্য দেশ থেকে নেব, এটাই হচ্ছে আন্তর্জাতিক নিয়ম। এটা কিন্তু দুই দেশের মধ্যে একটা ব্যাপক প্রভাব পড়বে, কারো কম কারো বেশি। আর কি তাহলে এর অ্যাডভান্টেজ কী হবে, যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার প্রোডাক্ট সব বর্জিত হয়ে যায়, তার সুবিধা কী হবে, সুবিধা একটাই হবে যে দেশীয় প্রোডাক্টগুলো তাতে গুরুত্ব পাবে, সেলফ ডিপেন্ডেন্স বাড়বে বা নির্ভরশীলতা বাড়বে, কিন্তু নির্ভরশীলতা বাড়তে কিন্তু সাময়িক বাড়বে না, আজকালে বাড়বে না, একটা সময় লাগবে, কারণ এতদিন ভারত থেকে আসতো, হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো, রাতারাতি তো তৈরি হবে না, তাই কিন্তু এটা প্রবলেমেটিক হবে সাময়িক, কিন্তু যেটা যদি ধাক্কা সামলাতে পারে তাহলে আগামী দিনে কিন্তু সেলফ ডিপেন্ডেন্স কিন্তু বাড়বে। আর কি ইন্ডিজিনিয়াস প্রোডাক্ট, যদি দেশীয় প্রোডাক্ট হয় তাহলে কিন্তু একটা গর্ব থাকবে আমার দেশের জিনিস আমরা ব্যবহার করছি, কিন্তু সেরকম সিস্টেম গড়ে তুলতে হবে, সেরকম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, দ্রুত ভারতের মতো কম দামে সেই সমান গুণমানের প্রোডাক্ট আমরা তৈরি করতে পারি, বাংলাদেশ তৈরি করতে পারে। এখন কনক্লুশন কি, যখন কোনো দুটি দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে আমদানি রপ্তানি কিন্তু মাস্ট, ইম্পোর্ট এক্সপোর্ট অবশ্যই দরকার, তবেই দুটি দেশের উন্নতি হবে। এখন যদি বলি যে আমি নেব না তোমাকে দেবো না, আমি তোমার কাছ থেকে নেবো না তোমার কাছে দেবো না, তাহলে কিন্তু সেই দেশের ক্ষতি হতে পারে, কারণ সেই দেশ সেলফ ডিপেন্ডেন্স হতে অনেক সময় লাগে। তাই আমদানি রপ্তানি যত ভালো হবে দুটি দেশের মধ্যে কত তাদের উন্নতি ভালো হবে। যেমন বাংলাদেশ থেকে আমরা মাছ নিচ্ছি, ইলিশ মাছ নিচ্ছি, আমরা কী দিচ্ছি, আমরা আলু দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, এরকম চলছে, এটাই নিয়ম। আর কি ফ্রেন্ডশিপ রিলেশনশিপ, অর্থাৎ ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যে এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিরাট বড় এফেক্ট আছে। সবাই ভাবে বাংলাদেশ ভারতবর্ষ একসাথে আছে, তাই এদের দুজনকে আটকানো সম্ভব নয়। নেক্সট কি, সাপোর্ট ফ্রম নাইবারিং কান্ট্রি, যে কোনো দেশের ক্ষেত্রে প্রতিবেশী দেশের থেকে সাপোর্ট পেলে তার সবসময় তার ভালো। যেমন ভারত পাকিস্তানের সম্পর্ক এখন খারাপ হয়ে গেছে, এটা কিন্তু একটা খারাপ, তাই ভারত বাংলাদেশের সম্পর্ক যত ভালো থাকবে ভারতেরও ভালো হবে আর বাংলাদেশেরও ভালো হবে, আন্তর্জাতিক ক্ষেত্রে একটা আলাদাই প্রভাব যাবে বা আলাদাই বার্তা যাবে। এখন এর সিস্টেম কি, যে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ, বিশেষ করে পশ্চিমবঙ্গ বা আসাম বা এই যে পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্যগুলি আছে সেই সমস্ত মানুষ কিন্তু ভারত বাংলাদেশকে ভাই ভাই বলেই এতদিন মেনে আসছে, যে ভারত আর বাংলাদেশিরা ভাই ভাই, তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সবাই কিন্তু আমরা যখন বাংলাদেশিদেরকে দেখি কলকাতায়, তাদেরকে আপন করে জড়িয়ে নিই, আবার বাংলাদেশিরাও কিন্তু আমাদেরকে আপন করে জড়িয়ে নেয়, কারণ আমরা জানি আমাদের দেশ কিন্তু একটা সময় একই ছিল এবং আমাদের রক্তে বাঙালি রক্তই আছে। অনেক বাংলাদেশি আছে যারা ভারতকে সাপোর্ট করে, কারণ জানে যে আজকে ভারত না থাকলে বাংলাদেশের কিন্তু জন্মই হতো না, বাংলাদেশ জন্ম হয়েছে বলে বাংলাদেশ আজকে এতটা উন্নতি করতে পেরেছে, তাই ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশ এতটা উন্নতি করা প্রায় অসম্ভব, তাই তারা কিন্তু সবসময় ভারতকে সাপোর্ট করে। নেক্সট কি, যে প্রচুর বাংলাদেশি আছে যারা কিন্তু এই আন্দোলনের বিরোধিতা করছে, তারা বলছে এই আন্দোলন সম্ভব না, এই আন্দোলন একটা উদ্দেশ্য প্রণোদিত আন্দোলন, এই আন্দোলন একটা রাজনৈতিক এজেন্ডার আন্দোলন, কারণ আমরা
ভারতীয় দ্রব্যকে আমরা বয়কট করতে পারি না, কারণ ভারতীয় দ্রব্য আমাদের সঙ্গে মিলে মিশে আছে, আর এটা উচিত নয়। এটা কিন্তু ভারতের যেমন উন্নতি হচ্ছে, বাংলাদেশেরও কিন্তু উন্নতি হচ্ছে। তাই এত কিছু বিতর্কের পরে আমরা চাই ভারত ও বাংলাদেশের সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক দীর্ঘজীবী হোক। যখন আমরা শিয়ালদা স্টেশনে যাই, শিয়ালদা স্টেশনের বাইরে দেখি যে জাতির জনকের মূর্তি আছে, একদিকে বসে আছেন গান্ধীজি, একদিকে বসে আছেন মুজিবুর রহমান। তখন আমরা এই দুই দেশের জাতির জনককে আমরা স্যালুট করি। এইভাবেই দুই দেশের সুসম্পর্ক বজায় থাকুক। ভালো থাকুক বাংলাদেশের মানুষ, ভালো থাকুক ভারতের মানুষ। ভারত বাংলাদেশ ভাই ভাই। এই হলো আজকের ভিডিও। এই ভিডিও নিয়ে আপনার কি মতামত আছে অবশ্যই জানাতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।